জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম, কাজ করি নিউজ 24। মাননীয় আমির, সেটা হচ্ছে যেহেতু জামাতের ইয়েগুলো আমি একটু কভার করি। আহ, শীর্ষ নেতারা এতদিন বলে আসছিলেন যে গ্রহণযোগ্য একটা সংস্কার পরে হচ্ছে নির্বাচন হবে, সেটা তারা চাই। সেটার কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না। কিন্তু আপনি যখন গতকালকে ইউরোপীয় যুক্তরাষ্ট্রের সহকারী দুজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথা বললেন, সেখানে আপনি এই কথাটাই বলেছেন, যেটা আপু এবং ভাইয়া বললেন, যে রোজার আগে হতে হবে। প্রশ্ন হচ্ছে, যখন আপনি না না না, হতে হবে শব্দ আমি ব্যবহার করিনি, প্রথম এটা রোজাতেই আপনাদের হতে শব্দ। হবে এভাবে বলেছেন, প্রথম এটা রোজাতেই আপনাদের হবে, শব্দ, হ্যাঁ, সেখানে আমি রাইট। ছিলাম। এভাবে আপনি বলেছিলেন, যে আমি যদি ভুল না করি আর কি। বলেন, হ্যাঁ প্রথম বলেন। হচ্ছে লন্ডন সফরের ঠিক আপনি যেদিন আসলেন সেদিনই এই কথাটা হলো। প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিএনপি লন্ডনে যে আপনাদের সফর হয়েছে, বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কোনো সমঝোতার কোনো লক্ষণ কথাবার্তা হয়েছে কিনা, এটা একটা বিষয়। জনাব আব্দাল ভাই আরেকটা প্রশ্নের বিষয় যে হচ্ছে যে জবাব আপনারা দিয়েছি এখনো ওখানে সবাই এসে নিবন্ধন গেছে। ফিরে পান নাই। নিবন্ধনের যে বিষয়টি, সেটি ফিরে পান নাই। যদি নিবন্ধন আপনারা ফিরে না পান আপনাদের প্রতীকের, তাহলে পরবর্তী নির্বাচনে আপনাদের আসলে পলিসি কি হবে সেটা যদি একটু বলেন। কেন পাবো না, আমরা পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিবন্ধন তো অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবো। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত আমির জামাত, আপনি আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও সাংবাদিকদের পক্ষ থেকেও আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি মত বিনিময়ের একটা ব্যবস্থা করেছেন সেজন্য, এবং গুরুত্বপূর্ণ একটা সফরের পরে। আবদাল ভাই দীর্ঘ আলোচনার পরে একটা প্রশ্ন করেছেন, আসলে ওখানে অনেক কথা চলে এসেছে, আপনিও লম্বা জবাব দিয়েছেন। আমি অন্য একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইউরোপীয় ইউনিয়ন সফরের সময় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ফান্ড দেয় আমাদেরকে, এবং এই ফান্ড আসলে দেওয়াটা শেষ কথা না, এর সাথে রিলেটেড আরও অনেক কিছু আছে, সেই কাজগুলো জরুরি বেশি। বাস্তবায়নটা নিশ্চিত হ্যাঁ, করা। আমার প্রশ্ন অন্য জায়গায়, রাজনৈতিক একটা জায়গায়। সেটা হচ্ছে যে আমরা 1/11-এর যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কূটনীতিকদের দৌড়ঝাঁপ, মার্কিন সেই সময়কার রাষ্ট্রদূত বিউটেনিসের দৌড়ঝাঁপ, এরপরে ভারতের হাইকমিশনার মিনা সিকরির দৌড়ঝাঁপ। এই কূটনীতিকদের তৎপরতাকে অনেকাংশে 1/11-এর ঘটনার সাথে জড়িত করে দায়ী করা হয়। তো ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশের যেরকম মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, 1/11-এর কারণে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তারপরে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে, এবং গত 15-16 বছর বাংলাদেশের কি হয়েছে, আমাদের চেয়ে আপনারা বেশি ভুক্তভোগী। প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দায়িত্ব তাদের ছিল 1/11-এর সময়, ক্লাইমেট চেঞ্জের কারণে যদি তারা ফান্ড দেয়, বাংলাদেশের ক্ষতিপূরণ দেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, কূটনীতির ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেইখানে তারা ক্ষতিপূরণ দেবে কিনা, সেই ব্যাপারে আপনাদের কোনো কথা ছিল আপনি কিনা? লিখতে থাকেন, দেখা যাক তারা কি রেসপন্স দেয়। ধন্যবাদ আপনাকে। জি মাননীয় আমির, এইদিকে আমি। হ্যালো, ধন্যবাদ। জি বলেন, আপনি বলেন। আমি লোটন একরাম, ডিপিসি সম্পাদক। ইতিমধ্যে আমাদের বড় ভাই আবদাল ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি বিস্তারিত বলেছেন। তারপর আমার একটা ওটার সঙ্গে অ্যাড করতে চাই যে আপনার নির্বাচনে যে মৌলিক যে সংস্কারগুলো আপনার দৃশ্যমান হতে হবে ইলেকশনের আগে, সে জায়গাটায় মানে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি আপনার আলাপ হয়েছে? কোন মৌলিক সংস্কারগুলো নির্বাচনের আগে হওয়া প্রয়োজন আর কোনটা স্পেসিফিক কোনো আলাপ নির্বাচন? আমরা করিনি। এটা একটা সাধারণ সৌজন্যমূলক আলোচনা ছিল, আমরা স্পেসিফিক কোনো বিষয়ই আলোচনায় যাইনি। আচ্ছা, আরেকটি সাপ্লিমেন্টারি প্রশ্ন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার সঙ্গে আলোচনা হয়েছে? না, শুধু ম্যাডামের ব্যাপারে এতটুকু অনুধাবন করেছি যে তিনি মানসিকভাবে একটু ভালো আছেন, কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন, তাদের সাথে থাকতে পারছেন। তো তিনি প্রস্তুতি নিচ্ছেন, হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেননি। আর তারেক সাহেবের পক্ষ থেকে ওরকম কিছু আসে, কবে আসতে পারেন তিনি দেশে, সে আলোচনা আমরাও তুলিনি, উনিও কিছু বলেন। তিনি তার দেশে আসবেন, অসুবিধা কি? কোনো অসুবিধা তো নাই, এদেশ তো তার, আমার, আপনার, সবার। আমি ইকরামুল হক সাহেব, এটিএন বাংলা কাজ করি। কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। আপনি ফেব্রুয়ারি রোজার আগের কথা বলেছেন, আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয়, কোনো কারণে জুনের পরেও যদি সময় যায়, নির্বাচন গড়িয়ে যায়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কিনা?
আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না, বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারাও তো এদেশের মানুষ। যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন, তাদেরও এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত আমরা মনে করি, এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারির জায়গাটা খেয়াল রাখেন, এটা আমরা আশা করি। আমরা ধারণা করি যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি না, কারণ এটা এই রকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো হয়ে যায়। দেন হোয়াট, একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে, যেটা বাস্তব প্রয়োজনে হতে পারে। এই জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না এবং ঠিক ওই রকম কাট অফ কিছু না করলে ভালো, এটা আমাদের মত। কিন্তু অন্য দল তাদের মত দিতেই পারে যেটা তারা সঠিক মনে করে। আমরা সবার মতামতের প্রতি সম্মান দেখি। আমার মনে হচ্ছে যে আর মৌলিক কোনো প্রশ্ন আপনাদের নেই। আমার শেষ একটা প্রশ্ন যে বিএনপি কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছেন যে তারা অসন্তুষ্ট এবং তারা নির্দিষ্ট একটি টাইম ফ্রেম দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। আজকে আপনার বক্তব্যে দেখলাম যে আপনি রমজানের কথা বলছিলেন, কিন্তু আজকে সেই অবস্থান থেকে সরে এসেছেন, যদি আমি ভুল না করি, যে আপনি শর্ত যেগুলো দিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এবং সেটি না পূরণ হলে নির্বাচন হলে লাভ নেই। তার মানে আপনি আরও সময় দিতে রাজি। বিএনপি অবস্থায় তাদের শরিকদের সাথে আলোচনা করে কর্মসূচিতে যাবে, তো আসলে অবস্থান চেঞ্জ হচ্ছে কি না, যে রাজনৈতিকভাবে এই কর্মসূচিতে যে বিএনপি যাবে তখন আপনাদের অবস্থানটা কি হবে নির্বাচনের দাবিতে? না না, ঠিক আছে, আপনি আপনার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন। আজকের এই মিটিংয়ে আমি কি সব কথা বলতে পারবো না। এখানে রিলিভেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ কথা ততটুকু আসবে। আমরা সংস্কারের কথা কি একবারও বাদ দিয়েছি আমাদের বক্তব্যে? কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই? অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও এই নির্বাচন হতে পারে? কখনো তো বলিনি আমরা। একথা কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি এখন। আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, বিএনপির আছে 31, আমাদের আছে 41, একটা দলের দেখলাম 57 না 58টা আছে, তো সরকারগুলোর কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা দিবে। কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করবে। সদিচ্ছা একটা বড় জিনিস। আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি। আর কালকে আপনি ছিলেন তো, সেখানে ছিলেন না? তো সেখানে তো বৃষ্টি জোর ছিল বোধহয়, এমনকি আমার মাথার উপরে আপনারা ছাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন। ওই সময় সব কথাই কি ভাই বলা যায়? ওই সময় সব কথা বলার সময় ছিল না। আমি সরে আসিনি, একটা কথা আরেকটা কথার কমপ্লিমেন্টারি, সম্পর্ক, কোনোটাকে কোনোটার থেকে আলাদা করা যাবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জামাতে আমি একটা সর্বশেষ একটা প্রশ্ন করি। আমি মাইটিভিতে আছি, মাইটিভি সিনিয়র রিপোর্টার। একটা বিষয় আমি জানতে চাই, বিগত দিনের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে কর্মযোগ্যগুলো আমরা দেখেছি আমাদের চোখে বা আমাদের একদম দৃশ্যমান, এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে গতকালকে ইন্টারিম গভর্নমেন্টের একজন আইন উপদেষ্টা উনি বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন। আমরা আবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমরা থাইল্যান্ডেও আমরা কথা বলেছি হোয়াটসঅ্যাপে, তারা বলেছে তারা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুত। আপনারা বলছেন স্থানীয় সরকার আগে চান নির্বাচন, কেউ বলছে জাতীয় সংসদ নির্বাচন আগে চান। কিন্তু আমার কথা হচ্ছে, একটু আগে যেমন আপনি বললেন যে আমরা ভোটের জন্য, ভোটের খায়েশে বা দল ক্ষমতা আনার জন্য রাজনীতি করছি না, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করছেন। তো সেক্ষেত্রে যে হয়ে থাকে জুনের মধ্যে কি আসলে যে নির্বাচনের এজেন্ডা নিয়ে আগাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন, তাতে কি সব রাজনৈতিক দলের কি অংশগ্রহণের সুযোগ আছে? বা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তারাও কিন্তু আসার একটা পায়তারা চলছে, সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা কি থাকবে? যারা ফ্যাসিবাদ বিরোধী না, যারা ফ্যাসিবাদী ছিল তাদেরও একটা পায়তারা চলছে, এটা বোধহয় বলতে চেয়েছেন আপনি নাকি? জড়িত, হ্যাঁ, তারাও আসার, ওটা দেখা যাবে সময় আসলে। তো আমরা আগেই বলতে চাই না বাঘ এসেছে, বাঘ এসেছে, যদি কখনো আসে দেখা যাবে। আর এমনিতে যেটা বলেছেন যে এর ভিতরে
সব দল, আমি আগেই বলেছি, দেখেন খেয়াল করেন যে রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। এটা এবং বিচার, এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না, কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না। সবাই বলতেছে সংস্কার চাই। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় তো আমাদেরকে অবশ্যই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সবাইকে, আপনারা অ্যাটেন্ড করেছেন এবং আপনারা প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জন্যে এখন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দাওয়াত দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সামান্য লাঞ্চের আয়োজন করেছি, একটু আমাদের সাথে আপনারা এই লাঞ্চে অংশগ্রহণ করবেন। আমি যে শেষ করে দিয়েছিলাম তাইলে তো ছোট গল্প হয়ে যাবে, শেষ হইয়া হইল না শেষ। বলেন। I am Priyam from Centris Nation. আপনি সামনে আসেন, আপনার কথা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। I'm Priyam from Centris Nation. I wanted to know if there is any potential between a strategic alliance between Jamaat-e-Islam and National Citizens Party. জামাত ইসলামী NCP. এনসিপি। আপনি রিলেশন কানেকশন এগুলো জানতে চাচ্ছেন? এই পার্টিটা এখনো কিন্তু পুরাপুরি ফর্ম করেনি, তারা ফরমেশনে আসতে যাচ্ছে। এই অবস্থায় এখনই তাদের সম্পর্কে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আমরা দেখতে চাই তারা কিভাবে আসে, আসার পরে সব কিছু বিবেচনা করে অবশ্যই আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করব। ধন্যবাদ আপনাকে। আমি উনাকে মানে ওমেন্স এম্পাওয়ারমেন্টের দাবি তো এই জন্য উনাকে দিয়েছিলাম। আপনি কি একটু সবর করবেন? একটা শেষ আল্লাহু আকবার। সেটা হলো, আপনারা জামাত বিএনপি 4 দলীয় জোটভুক্ত ছিলেন, এরপরে 8 দলীয় জোট, 12 দলীয়, 18 দলীয় জোট হয়েছেন। আগামী নির্বাচনে কি জামাত বিএনপিকে আমরা এরকম জোটভুক্ত দেখতে পাবো, কিংবা সেরকম জোটভুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সেরকম কিছু আলোচনা হয়েছে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। দেশ এবং জাতির স্বার্থ বিবেচনায় রাজনৈতিক দলগুলা কোনো উত্তম সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারে, কিন্তু ইতিমধ্যেই কোনো দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক জোট করব না। আমরা এখানেই আপাতত থাকি আর অপেক্ষা করতে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।